আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন, একই সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে মামলার রায় 1 ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুব উল আলহান সহ 4 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। 8 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেওয়া যাবে না বললেন সিইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা। নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 9 শিশুসহ 10 জন নিহত, দাবি তালিবান সরকারের। এবং ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে অস্ট্রিয়া। এতক্ষণ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি। প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। প্রস্তাবগুলো কি, কোন 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি। একটা হচ্ছে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আমাদের আপনারা জানেন কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি এবং আমাদের ধারণা যে সব ঠিক মতন চললে আগামী
মাসের 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে, এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব। যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকর্তাদের যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। তাদের রেজিস্ট্রেশনটা, দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা, এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আপনারা জানেন যে গত মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেইটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, তদন্ত রিপোর্ট, সেটার উপরে আলোচনা হয়েছে। তা এটার যেগুলো চুম্বক অংশ সেগুলো আমি বলছি, যেগুলোর ফাইন্ডিংস ছিল। যেটা ফাইন্ডিংস সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার জন্য আগামী 1 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ 4 এর বিচারিক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলার শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। মামলা তদন্ত শেষে গত 10 মার্চ আরও 2 আসামি সহ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। অন্য আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসি উদ্দিন, রাজুক এর সাবেক চেয়ারম্যান PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নাইব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারিক রাবিউল আলম 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। 24 জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু 8 ডিসেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন। সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বক্তব্যে মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগের পটভূমি তুলে ধরা হয়। হানিফ ছাড়াও এই মামলার অপর 3 আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুষ্টিয়ার স্থানীয় নেতা সদর উদ্দিন খান, আজগর আলী এবং আতাউর রহমান আতা। আসামিদের 4 জনই বর্তমানে পলাতক। মামলাটিতে 38 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানায় প্রসিকিউশন। এর আগে গত 2 নভেম্বর অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন রাষ্ট্র ক্ষমতায়ের সর্বোচ্চ ব্যক্তির ছত্রছায়া থেকে এই মামলার আসামিরা দেশের সাধারণ মানুষের জীবন ও অধিকারের তোয়াক্কা করে নাই, বরং নিজেদের স্বার্থ রক্ষায় তারা কেড়ে নিয়েছে মানুষের অধিকার ও জীবন। আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা যেটা বলেছি যে এই 4 জন ব্যক্তি
বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্রছায়া থেকে মানুষকে মানুষ না মনে করে, মানুষের অধিকারের তোয়াক্কা না করে, মানুষের জীবনের তোয়াক্কা না করে, মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্টের পূর্বে যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ হিয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করেন। কাজেই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি, বোঝাতে পেরেছি যে এই আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাইমারি কেস আছে। এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফিরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 7ম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ এই মামলার জবানবন্দি দেন পুলিশের এসআই রকুনুজ্জামান। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে তাদের নিজেদেরই সুনাম নষ্ট হবে। তাই স্বচ্ছ নির্বাচন করতে হলে সবাইকে আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সুন্দর নির্বাচন আয়োজনে এগিয়ে যেতে চায় নির্বাচন কমিশন। আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে, আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন। ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলেন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে, এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা আনতে দিই। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা জমা দিতে হবে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। ইসি বলেন, বিদেশি কেউ দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবে না। তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। সো প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা আর সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নাই। আমাদের শিডিউল ঘোষণার
10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে, শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। সাম্প্রতিককালে সংঘটিত অন্যতম শক্তিশালী ভূমিকম্প দেশের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে। বিশেষ করে ভূমিকম্প সহনীয় আবাসন নির্মাণে রাজুক এবং বাড়িওয়ালাদের করণীয় কী হওয়া উচিত তার রয়েছে জাতীয় আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে ভবন নিরাপত্তা, দীর্ঘমেয়াদী ঝুঁকি হ্রাস এবং নাগরিক সুরক্ষা সবকিছুরই পরিকল্পনা জরুরি। ইমরানুজ্জামানের প্রতিবেদন। 21শে নভেম্বর নরসিংদী থেকে উৎপন্ন ভূমিকম্প বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেয়াল ধসে 10 জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এটি ছিল 2 দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ঢাকা শহরে একটা স্টাডি আজকে আপনারা দেখলেন যে প্রায় 6 লক্ষ বিল্ডিং আমাদের অ্যাসেস করার দরকার। আমাদের টার্গেট হবে যে কিভাবে আস্তে আস্তে আমরা প্যানিক ক্রিয়েট না করে আমরা কি পদ্ধতি নিয়ে আমরা রিস্ক ফ্যাক্টর কমাবো, একই সাথে আমরা বিল্ডিংগুলোকে ইভেনচুয়াল গতিতে আমরা এগুলাকে রিপেয়ার করব, রেট্রোফিট করব এবং ভূমিকম্প বা সাইসমিক রেজিলিয়েন্ট হিসেবে তৈরি করব। রাজুক অনুমোদন ব্যতীত রাজধানী ঢাকার অনেক বাড়ি গড়ে উঠেছে যার নাই কোনো অনুমোদিত ডিজাইন। স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী নিয়ে আমাদেরকে পুরো সোসাইটিকে একটা সাইসমিক রেজিলিয়েন্ট সোসাইটি করতে হবে, যেখানে শুধু আমি বিল্ডিংকে ভালনারেবিলিটি ঠিক করছি তাই না, আমি কমিউনিটিকে এঙ্গেজ করি, স্টেক হোল্ডারকে এঙ্গেজ করে তাদেরকে ইভাকুয়েশন করে প্রপার জায়গায় নিয়ে যাওয়া, এইটার একটা সমন্বিত ব্যবস্থা আমাদেরকে এখনই শুরু করতে হবে। বিশেষজ্ঞ পরামর্শ ও ডিজাইন অনুসরণ না করেই দালান তৈরি করার কারণে এই ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। আসলে ভূমিকম্প হয়ে আমি দৌড়ে বাইরে এসে রাস্তায় দাঁড়াইতে আমার লাভ নেই, পাশের বিল্ডিং এসে আমাকে চাপা দিতে পারে, যে কোনো একটা সাইনবোর্ড পরে আমাকে চাপা দিতে পারে, আমি মরে যেতে পারি। আমাকে একটা খালি জায়গায় দাঁড়াতে হবে। নতুন বাড়ি করার সময় অবশ্যই বাড়ির স্ট্রাকচার ডিজাইন বিশেষজ্ঞ অনুমোদন নিতে হবে। যে বাড়িগুলো এরই মধ্যে তৈরি হয়ে গেছে তার জন্য কি করণীয় বলছিলেন বিশেষজ্ঞরা। যারা অলরেডি এক্সিস্টিং হয়ে গেছে এবং ভূমিকম্পের ঝুঁকিতে আছে, এ সকল ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে সকলের সহযোগিতায় সেগুলা রেট্রোফিটিং করা দরকার কিনা বা কোন মাত্রার আর্থকোয়েকের জন্য ডিজাইন করা হয়েছে সেটা ঠিক আছে কিনা। সবশেষ এখনই ভূমিকম্প হলে এর জন্য করণীয় কি তা সকলের মনে রাখতে হবে। ফ্যামিলি প্ল্যানও করতে হবে যে ফ্যামিলিতে কার রোল কি। আমি যদি এভাকুয়েশনের সময় যদি আমরা ডিজারে হয়ে যাই, কোথায় আমরা মিটিং পয়েন্ট হবে, আমার কি ইমার্জেন্সি আমার ইকুইপমেন্ট রাখতে হবে, আমাদের যদি কারো বাসায় বাচ্চা থাকে, আমাদের সবার বাসায় আমাদের মারা আছেন, বোনরা আছেন, ওয়াইফরা আছেন, উইমেনদের কোনো স্পেশাল নিড আছে কিনা, বয়োজ্যেষ্ঠরা থাকবেন, অসুস্থরা থাকতে পারেন, এদেরকে ইনক্লুসিভ করে আমাদেরকে এই ডিজাস্টার অথবা আর্থকুয়েক রিলেটেড কন্টিনজেন্সি প্ল্যান নিতে হবে। এই প্ল্যান অনুযায়ী আমাকে শেল্টারগুলোকে ঠিক করতে হবে, আমার মেডিকেল সার্ভিসগুলোকে ইমিডিয়েটলি এগুলোকে আমাকে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বানাতেই হবে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। আজ থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হলো 16 দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025। এবছর দিবসটির প্রতিপাদ্য সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শারমিন এস মুর্শিদ বলেন, নতুন প্রজন্মের নারীরা ডিজিটাল বিশ্বে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবার সমন্বিত উদ্যোগ ছাড়া ডিজিটাল সহিংসতা নির্মূল সম্ভব নয়। দ্রুত বিস্তারমান ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। আজ থেকে চালু হলো মেট্রো রেলের অনলাইন রিচার্জ সেবা। এখন থেকে ঘরে বসেই করা যাবে কার্ড রিচার্জ। আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। তিনি বলেন, এই উদ্যোগ গণপরিবহনে যাত্রী সেবায় আনবে বড় পরিবর্তন। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে। রিচার্জ সেবা চালুর মাধ্যমে আজ এমআরটি ও র্যাপিড পাস যুক্ত হলো দেশের সব ডিজিটাল পেমেন্ট গেটওয়ের সঙ্গে। আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। সভাপতিত্ব করেন ডিটিসিএ এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব নীলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মইনুদ্দিন বলেন, একটি কার্ড দিয়েই এখন এমআরটি, বাস ও ওয়াটার বোট ব্যবহার করা যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে সব গণপরিবহনে নির্বিঘ্নে র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আজকে আমরা এই টপ আপের যেটা ব্যবস্থা করে দিলাম, স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে করে ফেলতে পারবেন। এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করব একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার, যেটাতে স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব। আমরা যখন এই এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয়, তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি, এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এবং নেক্সট স্টেপ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোলিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে দাঁড়াতে না হয়, সেখানে যেন ই টোলিংয়ের ব্যবস্থা, এবং এই ই টোলিংয়ের ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে, ওয়ান অফ দ্য কার্ড, যেটা এই কার্ড দিয়ে আমরা চলে যেতে পারবো। অনলাইনে র্যাপিড পাস রিচার্জ করতে www.rapidpass.com.bd তে লগইন করে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত কার্ড বাছাইয়ের পর পেমেন্ট মাধ্যম নিশ্চিত করে মুহূর্তে লাইনে দাঁড়ানোর ভোগান্তি নিরসন হবে। পরবর্তীতে যেকোনো মেট্রো স্টেশনে স্থাপিত অ্যাড ভ্যালু মেশিনে কার্ডটি ট্যাপ করলেই সম্পন্ন হবে রিচার্জ প্রক্রিয়া। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আফগানিস্তানে পাকিস্তানের প্রাণঘাতী হামলায় প্রাণ হারালো 9 শিশুসহ 10 জন। পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে সোমবার এই হামলা চালায়। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। আফগানিস্তানের দক্ষিণ পূর্ব খোস্ত প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ। এতে কমপক্ষে 9 শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে সোমবার মধ্যরাতে এই হামলা চালায় পাকিস্তান। মুজাহিদ আরও বলেন, উত্তর পূর্ব কুনার এবং পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় কমপক্ষে 4 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালানোর পর পাকিস্তানের নতুন করে নিরাপত্তা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর কয়েক ঘন্টা পর আফগানিস্তানের ওই বাড়িতে হামলার ঘটনা ঘটল। এই সদর দপ্তরটি সামরিক সেনানিবাস এলাকার কাছে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা। পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলার নেপথ্য রহস্যে গাথা। 20 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কাবুলের 44 কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি পুনঃনিয়ন্ত্রণের ঘোষণার 20 দিন পর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকালে 10 সেপ্টেম্বর কাবুলে পাকিস্তানে ব্যাপক বিমান হামলা চালায়। পাকিস্তান তেহরিকি তালিবান টিটিপির প্রধান নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে ইসলামাবাদ এই হামলা চালায়। তার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি বাহিনী ও একাধিক পাকিস্তানি সীমান্ত চৌকির উপর তালেবান বাহিনী ব্যাপক হামলা চালায়। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় বর্তমানে উভয় দেশ ব্যাপক সৈন্য সমাবেশ ঘটায়। পাকিস্তান আফগানিস্তানের এ সংঘাত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলের আরেকটি উদাহরণ মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মহল। সীমা শারমিন, বিটিভি নিউজ। যুদ্ধবিরতির 6 সপ্তাহ পরও গাজায় শান্তি ফিরে আসেনি। ড্রোন হামলা, বিস্ফোরণ আর আর্টিলারি আঘাতে নতুন করে প্রাণহানি ঘটছে। বিভিন্ন এলাকায় শিশুসহ সাধারণ মানুষের মৃত্যু ও আহতের ঘটনা যেমন বাড়ছে, তেমনি ধ্বংসস্তূপ থেকে মিলছে আরও মৃতদেহ। উদ্ধার কার্যে ধীরগতি ও অব্যাহত হামলার কারণে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 6 সপ্তাহ পরেও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। একই সময়ে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে কয়েকজন বন্দীর মৃতদেহ উদ্ধারের ঘোষণা দিয়েছে। নিহতদের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের বানি সুহেইলার এক ফিলিস্তিনি, যাকে ইসরায়েলি ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। অন্যদিকে গাজা সিটির উত্তর অংশে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হয়ে একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলে আর্টিলারি হামলা, বিমান হামলা এবং হেলিকপ্টার হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণে রাফাহের উত্তর পূর্বাঞ্চল এবং খান ইউনিসের উপকণ্ঠে ট্যাঙ্ক ও হেলিকপ্টার হামলা চালানো হয়েছে। গাজার মাঝামাঝি অঞ্চলে সিভিল ডিফেন্স, পুলিশ ও রেড ক্রসের সহায়তায় মাগাজি শিবিরের ধ্বংসস্তূপ থেকে একটি পরিবারের ৮ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়িটি পূর্বের এক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছিল। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা এখন ৫৮২তে দাঁড়িয়েছে। এছাড়া বোমা বিধ্বস্ত এলাকাগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজ রয়েছে ৯,৫০০রও বেশি ফিলিস্তিনি। এই হামলার কারণে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রার পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের উপর হামলার প্রভাব সবচেয়ে মারাত্মক। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন, চলমান হামলা ও বিধ্বস্ত অঞ্চল থেকে উদ্ধার কার্যক্রমের ধীরগতি পরিস্থিতি আরও জটিল করে তুলছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে সেটি মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা। সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের যেসব ভূমি রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগ দখলের অনুমতি দেওয়া বিশ্বে একটি বিপজ্জনক ঘটনার নজির স্থাপন করবে। উল্লেখ্য, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিজিয়ায় ফ্রন্ট লাইনে স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশেষ এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন। শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব দনবাস অঞ্চলের এলাকাগুলো যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেটি নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনার মধ্যেই সোমবার কথা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। ফোনালাপে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাইওয়ান ইস্যু, যা ঘিরে চীন ও জাপানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে তীব্র কূটনৈতিক বিরোধ চলছে। আলোচনার পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি সহ আরও কিছু বৈশ্বিক বিষয় উঠে এলেও তাইওয়ান ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। চীন মনে করে তাইওয়ান তাদের অভিন্ন ভূখণ্ড। শি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ব্যবস্থায় তাইওয়ানের চীনে ফেরত যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি জাপানি নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এই মন্তব্যেই চীন জাপান উত্তেজনা চরমে ওঠে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটি সবচেয়ে বড় রাজনৈতিক মিত্র এবং অস্ত্র সরবরাহকারী দেশ। ট্রাম্প আরও জানান, তিনি আগামী এপ্রিল চীন সফরে যাবেন। 2026 সালে শির ওয়াশিংটন সফরও নির্ধারিত হয়েছে। টানা কয়েকদিনের প্রবল বর্ষণ জড়িত বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে এবং মালয়েশিয়ায় হাজারো মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করেছে সোমবার, এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আশ্রয় ও জরুরি সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। কোমর সমান বন্যার পানি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের 10টি প্রদেশ এবং মালয়েশিয়ার 8টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। মালয়েশিয়ার সামাজিক কল্যাণ বিভাগ জানিয়েছে, দেশটিতে স্থাপিত 90টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে অন্তত 15,000 মানুষ আশ্রয় নিয়েছেন। তবে মালয়েশিয়ায় এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবারও ফিরছি দেশের খবরে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে জাতি, যেখানে থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের। বিকেলে চট্টগ্রামে মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে 1 কোটি শিক্ষিত তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। তাই আজকের বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। মেধাবী বাংলাদেশ গড়ার যে প্রকল্প তারেক রহমান সাহেব নিয়েছেন, এইটাকে আমরা বাস্তবায়ন করব। এর মাধ্যমে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান সহ আগামীর বিশ্বের যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, ডিজিটাল যে ইকোনমির সম্ভাবনা, এআইয়ের যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, এইটাতে যাতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে, সম্পৃক্ত হতে পারে, তাদের জীবনের পরিবর্তন আনতে পারে। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 1 কোটি। স্থানীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার সহ কৃতী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আজ বিকেলে চট্টগ্রামের ইপিজেড এলাকার খেজুরতলায় এক আলোচনা সভা ও কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসা চট্টগ্রামের উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াসাপ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ খোরশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ওয়াসার রাজস্ব কর্মকর্তা রুমন দে, প্রকৌশলী রিচার্ড নেলসন, সিটি কর্পোরেশনের বাস্তু উন্নয়ন কর্মকর্তা মইনুল ইসলাম, ILOর প্রোগ্রাম ম্যানেজার শামসুল হক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে খেজুরতলা কমিউনিটি নারী পুরুষ সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, টয়লেট ব্যবহার, নারী স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে জীবনযাপনের আহ্বান জানান। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজ রেকর্ড সংখ্যক শেয়ার লেনদেনের পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,024.94, যা গতকালের চেয়ে শতকরা 0.81 বেশি। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,399.40, যা গতকালের চেয়ে শতকরা 0.77 বেশি। আজ 193টি কোম্পানির 1,31,38,179টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 21,90,64,000 টাকারও বেশি। এর মধ্যে 125টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 53টির কমেছে এবং 15টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার যাচ্ছি আবহাওয়ার খবরে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আজ দুপুর 12টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ
নৌসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে পতাকা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা১২ এবং সূর্যাস্ত ৫টা৮। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৪টা২, জোয়ার সকাল ১০টা৩৯। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৪টা৩১ এবং জোয়ার রাত ১০টা৪৫।